তো এই যে দুইবার তারা পরিকল্পিতভাবে হামলা করে, অর্থাৎ 1 ডিসেম্বর 2018-তে তারা যে জোর করেছিল, আমি এটার ব্যাপারে যদি আপনাদেরকে একটু খোলাসা করার চেষ্টা করি, এটা তাদের একটি পরিকল্পিত হামলা ছিল। আমরা সাথীরা বা আমাদের তাবলিগের সাথী ভাইরা কোথাও গেলে আমাদের সাথে আমাদের বিভিন্ন আসবাব থাকে, যেমন আপনাদের সাংবাদিক ভাইদের সাথে বিভিন্ন সামানা থাকে, বিভিন্ন ইকুইপমেন্ট থাকে, অর্থাৎ আপনাদের ক্যামেরা, আপনাদের বুম, আপনাদের গাড়ি, আপনাদের আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো রয়েছে ওগুলো আপনাদের সাথী আপনারা রাখেন। আমাদের তাবলিগের সাথীরাও কোথাও সফরে গেলে, কোথাও জোর বা ইস্তেমার নামে জমা হলে আমরা আমাদের সাথে আমাদের সিট বেডিং, আমাদের মশারি, আমাদের হাঁড়ি পাতিল, আমাদের অন্যান্য আসবাবগুলো আমাদের সাথেই রাখি। কিন্তু আপনারা যদি ভিডিওটা একটু লক্ষ্য করেন, এখনও অনলাইনে গেলে আপনারা পাবেন ওই বছর সাতপন্থীরা তাদের সাথে কোনো সিট বেডিং রাখেনি। তাদের সাথে রেখেছিল সেগুলো হলো বিভিন্ন লাঠিসোঁটা, তাদের সাথীকে চিহ্নিত করার জন্য হাতে সবুজ বেস পরিহিত অবস্থায় ছিল। তো জোরেই যদি তারা করবে তাহলে তাদের সিট বেডিং কোথায়, তাদের মশারি কোথায়, তাদের হাঁড়ি পাতিল কোথায়? আর তারা সরকারের সিদ্ধান্তকে কেনই বা উপেক্ষা করে এখানে জমা হলেন? এবং 17 ডিসেম্বর দিবাগত রাত্রেও যে হামলাটি করে তারা একটি পরিকল্পিতভাবে হামলা চালায়। তাদের এক শীর্ষ মুরব্বী তাদেরকে চিঠির মাধ্যমে যে জিনিস জানায় যে আপনারা যে সমস্ত আসবাব নিয়ে আসবেন তার ভিতরে একটি উল্লেখযোগ্য জিনিস থাকবে টর্চ লাইট। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ, যেখানে বিদ্যুৎ ঘাটতি হয় না, যেখানে লোডশেডিং হয় না, সেইখানে সকলের নিকট টর্চ লাইটের প্রয়োজনীয়তা কখন দেখা দেবে? যখন রাত্রের আধারে কোনো কিছু করার প্রচেষ্টায় তারা লিপ্ত হবে বা রাতের আধারে কোনো কিছু করার পরিকল্পনা তারা করবে, তখনই সকলের নিকটে টর্চ লাইটের প্রয়োজনীয়তা দেখা দিবে। যেটা আমরা 17 ডিসেম্বর দিবাগত রাত্রে তাদের হামলার পরে এটা বুঝতে পারি টর্চ লাইট তাদেরকে কেন নিয়ে আসতে বলা হয়েছিল। মূলত এই যে দুইবার তারা হামলা করে, যেটা পুরো দেশবাসী দেখেছে, এই হামলার কারণে তারা তো নৈতিকভাবে তাদের এই জোর, তাদের ইস্তেমা, তাদের তাবলিগি কার্যক্রম করার অধিকার হারিয়ে ফেলেছে। এর আগেও ছোট ছোট হামলা তারা কাকরাইল মার্কাজ মসজিদে বিভিন্নবার ঘটিয়েছে, কিন্তু এটা এত ব্যাপকভাবে হয়নি বিধায় দেশবাসীর সামনে এটা এত স্পষ্ট ছিল না। কিন্তু এখন তো পুরো দেশবাসীর কাছে জিনিসটা স্পষ্ট, দিবালোকের মতো পরিষ্কার। এবং হযরত ওলামায়ে কেরাম, তৌহিদ জনতা, তাবলিগের সাথী ভাই সকলের একটাই দাবি, তারা নৈতিকভাবে তাদের তাবলিগি কার্যক্রম, তাদের জোর ইস্তেমা করার অধিকার হারিয়ে ফেলেছে। গত 4 ফেব্রুয়ারি 2025 স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে যে প্রজ্ঞাপনটি আসে, সেখানে দ্বিতীয় কলামে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয় যে 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ ইস্তেমা শেষ করার পরে 18 তারিখ অর্থাৎ 18 ফেব্রুয়ারি মাঠ প্রশাসনের নিকট হস্তান্তর করবে। সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাবলিগি কার্যক্রম টঙ্গীস্থ ইস্তেমা ময়দানে আর করতে পারবেন না। শুধুমাত্র এ শর্ত পূরণ সাপেক্ষেই তারা এবছর 14 থেকে 16 ফেব্রুয়ারি টঙ্গী বিশ্ব ইস্তেমা করতে পারবেন। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে সুস্পষ্টভাবে এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা শুরায়ে নিজামের অধীনে সাথী ভাইয়েরা আমাদের ইস্তেমা সম্পূর্ণ করার পরে আমাদের মাঠ ওই প্রজ্ঞাপনের আলোকেই প্রশাসনের নিকট হস্তান্তর করি। কিন্তু সাতপন্থীরা বিভিন্ন স্থানে এখন সরকারের এই সিদ্ধান্তটাকে, অর্থাৎ যে শর্তটা তারা দিয়েছিলেন, সেই শর্তকে তারা হাইড করে, গোপন করে বিভিন্ন গণমাধ্যমে এই কথা প্রচার করে যাচ্ছে যে তাদেরকে সরকার নিঃশর্তভাবে তাবলিগের ইস্তেমা করার সুযোগ করে দিয়েছে। গত 6 ফেব্রুয়ারি গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জিজ্ঞাসা করা হয় এবং সেই জিজ্ঞাসার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে গাজীপুর জেলা প্রশাসক নেজারত শাখাকে একটি পরিপত্রের মাধ্যমে একটি বিষয় তারিখ স্মারক সহ উল্লেখ করে জানানো হয়। গত 6 ফেব্রুয়ারি 2025 গাজীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকট একটি জিজ্ঞাসা করা হয়। সে জিজ্ঞাসার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে গাজীপুর জেলা প্রশাসক নেজারত শাখাকে একটি পরিপত্রের মাধ্যমে এ বিষয়ে জানানো হয়। তো মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের নিকট যেই পরিপত্রটি দেওয়া হয়, সেখানে মাঠ হস্তান্তরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এখানে ইস্তেমার ব্যাপারে কোনো শর্ত বা অন্য কিছু এখানে উল্লেখ করা হয়নি। এবং সাংবাদিকদের করা প্রশ্নেও জেলা প্রশাসকের পক্ষ থেকে যিনি এসেছেন ওয়াহেদ সাহেব, উনি সরাসরি সাংবাদিক ভাইদেরকে যেটা জানালেন সেটা হলো, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির আলোকেই সাতপন্থীদেরকে 14, 15, 16 তারিখ ইস্তেমার আয়োজনের নিমিত্তে মাঠ হস্তান্তর করছি এবং অত্র প্রশাসন 18 তারিখ তাদের নিকট হতে মাঠ বুঝে নেবেন। তখন সাংবাদিক ভাইরা
আবারও প্রশ্ন করেন যে তাহলে কি আগামী বছর থেকে তারা এখানে ইজতেমা করতে পারবে না? তখন উনি যেটা জানান যে এইটা তো আমার এখানকার বিষয় না, এটা তো মন্ত্রণালয় দেখবে। আমাকে যেটা জন্য এখানে পাঠানো হয়েছে তাদেরকে মাঠ বুঝিয়ে দেওয়ার জন্য আমরা সেই কাজটিই করছি। এবং সাতপন্থীদেরকেও যখন সাংবাদিক ভাইরা বিভিন্ন প্রশ্ন করেন যে আপনারা কি এইবারই শেষ ইজতেমা করতেছেন, এরপরে আর এই ইজতেমা করবেন না, এটার জন্যই আপনারা মাঠ বুঝে নিচ্ছেন, এই শর্ত কি আপনারা মেনে নিচ্ছেন কি না, তখন তাদের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট জবাব তারা দেয়নি, যেটার ভিডিও এখনও আপনারা বিভিন্ন গণমাধ্যমে গেলে, অনলাইনে গেলে পাবেন। পরবর্তীতে সাতপন্থীরা বিভিন্ন গণমাধ্যমে এই জিনিসটি প্রচার করা শুরু করে, এই জিনিসটি প্রেস রিলিজ আকারে পাঠায় যে এবার শর্তহীনভাবেই সাতপন্থীরা ইজতেমা করতে যাচ্ছে, যেটা কয়েক জায়গায় নিউজও হয়েছে। পরবর্তীতে যদিও কিছু জায়গায় আবার এটা কারেকশনও করেছে যে এই বছর শর্তহীনভাবেই সাতপন্থীরা ইজতেমা করতে যাচ্ছে। এটা আসলেও ভুল, এটা তাদের পক্ষ থেকে একটি নিজস্ব মতামত। গভর্নমেন্টের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটা আমি আবারও বলবো, এবং যেটা প্রজ্ঞাপনও আপনারা চাইলে আমরা আবারও আপনাদেরকে দিতে পারি যে এই বছরেই সাতপন্থীরা শেষ ইজতেমা টঙ্গী ময়দানে করবে, এরপরে তারা আর কোনো ইজতেমা মাঠে করবে না। এই শর্ত পূরণ সাপেক্ষেই তারা এবার 18তম বিশ্ব ইজতেমা টঙ্গী ময়দানে করতে যাচ্ছেন।